প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 3R নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হানিফ রেজা। যার যেভাবে উত্থান, তার পতন স্বাভাবিকভাবে বা ন্যাচারালি ওইভাবে হয়ে থাকে। এটা হলো প্রকৃতির বিধান, এটা হলো প্রকৃতির নিয়ম, এবং এটা হলো ইতিহাসের অমোঘ সত্য। ইতিহাস আমরা বারবার দেখেছি যে শক্তি, অন্যায়, হিংসা আর মবের উপর দাঁড়িয়ে উঠে আসে, সেই শক্তি একদিন একই পদে ভেঙে পড়ে। আজ আমরা এমন এক কঠিন সময় দাঁড়িয়ে আছি যেখানে হঠাৎ করে অনেক এলিট মানুষ নৈতিকতার কথা বলছে, পরম সহিষ্ণুতার কথা বলছে, এবং এই নিয়ে অনেক গরম বক্তৃতা দিচ্ছে, আর প্রতিদিনের ভাঙচুর নিয়ে চোখে জল জল ফেলতেছেন। আপনারা দেখেছেন যে সর্বশেষ যে প্রথম আলো, ডেইলি স্টারের বা যে হামলা হয়েছে, অনেক মানুষ সরব হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই কণ্ঠগুলো গত 14 থেকে 17 মাস কোথায় ছিল? গত 17 মাসে বা 16 মাসে বা 15 মাস যেই ধরুন, বাংলাদেশে কি ঘটেনি? গাজী টাওয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই গাজী টাওয়ারের ভিতরে শত শত শ্রমিক ছিল, তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কোনো বিচার করা হয়নি এবং কোনো তদন্ত করা হয়নি। প্রিয় দর্শক, বেসকিমকো ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হয়েছে, এবং এই যে ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করে দেওয়া হলো, সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করত, তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেল। তাদের যে আত্মচিৎকার আকাশের আশ্রমালা পর্যন্ত কাঁপে, তাদের যে গগন বিদারী আর্তনাদ। প্রিয় দর্শক, যদি গাজী গ্রুপ বা বেসকিমকো গ্রুপের মালিকের কোনো দুর্নীতির সংমিশ্রণ থাকে বা দুর্নীতির প্রমাণ থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেটাই একটা রাষ্ট্র করবে বা করা উচিত। কেন এই লক্ষ লক্ষ শ্রমিককে বেকার হতে হলো? তাদের আজকে পরিবার পরিজন নিয়ে মাঠে বসতে গেল। তাদের যে বদদোয়া, তাদের যে আহাজারি, এই আহাজারি থেকে কেউ রক্ষা পাবে না। প্রিয় দর্শক, এখন আসুন, শুধু গাজী টাওয়ার ও বেসকিংয়ের মতো ইন্ডাস্ট্রি না, বাংলাদেশে গত 15 থেকে 17 মাসে কি হয়নি? 32 নম্বর যখন ভাঙলো, কয়জন মানুষ প্রতিবাদ করেছিল যে 32 নম্বর বাংলাদেশের ইতিহাসের সাথে বা বাংলাদেশের গঠনের সাথে, বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের যত সংগ্রাম, যত কীর্তি, যত অ্যাচিভমেন্ট, সব কিছুর সাক্ষী 32 নম্বর। সেই 32 নম্বরকে গুড়ি দেওয়া হয়েছে। হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক এবং নেতাকর্মীকে খুন করা হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং শত শত হিন্দু যারা সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে রয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন এই এলিট সমাজ যারা আজকে এ নিয়ে হতাশ ব্যক্ত করতেছেন, আমরা দেখলাম বিএনপির মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম বললেন যে এই দিন দেখার জন্য আমরা বেঁচে রয়েছি, যে দেশকে স্বাধীন করেছি, এরকম একটা বাংলাদেশ দেখবো তা কল্পনা করতে পারি না। কিন্তু প্রিয় ফখরুল ইসলাম সাহেব, এই অবস্থানের জন্য তো আপনারাই দায়ী। গত 14 মাসে বা 17 মাসে যা হয়েছে, তা এর থেকে কি কম কিছু? কখনো কি প্রতিবাদ করেছেন? এই মবকে তো আপনারাই ইগনাইট করেছেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির টপ টু বটম যে নেতারা আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছিল, তখন আপনার বিবেক কোথায় ছিল? কেন আজকে আপনার এই হতাশা? প্রিয় দর্শক, এই যে এলিট সমাজ বলেন বা এলিট গ্রুপ বলেন, যারা আজকে নিয়ে এই ভাঙচুর নিয়ে কথা বলতেছিল, তারা কিন্তু গত 17 মাস বা 16 মাস কোনো প্রতিবাদ করেনি। তখন কি মানবতা আহত হয়নি? তখন কি মানবতা ভুলুণ্ঠিত হয়নি? তখন কি মানবাধিকার লঙ্ঘিত হয়নি? তাদের এই নীরবতাই প্রমাণ করে সমস্যা শুধু ভাঙচুর নয়,
সমস্যা হলো ভুক্তভোগী। যখন তারা নিজেরাই ভুক্তভোগী তখন তার প্রতিবাদ করে, যখন এটা অন্য মানুষ ভুক্তভোগী বা অন্য মানুষ সাফার করে তখন তারা এ নিয়ে নিশ্চুপ থাকে। প্রিয় দর্শক, আজকের এই যে মব ভায়োলেন্স, এটা আমাদের সমাজে একটা নর্মাল বিষয় হয়ে গিয়েছে, কারণ সরকার এটার পৃষ্ঠপোষকতা করতেছে, সমর্থন জুগিয়ে যাচ্ছে এবং তাদেরকে প্রেশার গ্রুপ হিসেবে স্থাপিত করেছে। এবং এই যে স্বাভাবিকরণ বা নর্মালাইজেশন অফ মব ভায়োলেন্স, দিস ইজ টু ডেঞ্জার, এটা খুবই ভয়ঙ্কর। মানুষ যখন হত্যাকাণ্ড দেখে তার প্রতিবাদ না করে, তা ভিডিও করে এবং লাইভে প্রচার করে এবং এটা নিয়ে উল্লাস করে। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, আমাকে বা আপনাকে আজকে পুড়িয়ে মারলো বা আমাকে আপনাকে হত্যা করলো, আরেকজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে রইল, সে এটা ভিডিও করলো, প্রতিবাদ করলো না। আজকে যে মানুষটাকে পুড়িয়ে মারতেছে, দীপু সাহা বলেন বা যেই বলুন, সেই মানুষটা আমিও হতে পারতাম বা আপনি হতে পারতেন, তখন আপনার কি অনুভূতি হতো? প্রিয় দর্শক, এই যে নৈতিকতার অবক্ষয়, এটা আমাদের সমাজের আজকে খুবই ভয়াবহ চিত্র। মানুষ যখন কোনো হত্যাকাণ্ড থেকে উল্লাস প্রকাশ করে, প্রতিবাদ না করে লাইভ করে, তখন আমাদেরকে দেখতে হয় আমরা সমাজের এই যে নৈতিকতার বিপর্যয়, এর জন্য কারা দায়ী। বর্তমান বাংলাদেশে যা হচ্ছে, এটা শুধু আইন শৃঙ্খলার ব্যর্থতা নয়, এটাকে নৈতিকতার দর্শন বলবো আমি। এটাকে রেপ করা হচ্ছে নৈতিকতা। The ethics has been gone, wiped out from the society of Bangladesh. এই সমাজের নৈতিকতা আজকে লুট হয়ে গিয়েছে। সমাজের সব সহিংসতা আজকে যে ওতপ্রোতভাবে সর্বত্র ছড়িয়ে পড়েছে, সেটা আজকে নির্মম সত্য। প্রিয় দর্শক, যে সমাজের অপরাধীকে বা যারা মব ভায়োলেন্স করে তাদেরকে শাস্তি নিশ্চিত না করে তাদেরকে পুরস্কৃত করা হয়, সেই সমাজের কখনোই সহিংসতা বন্ধ হয় না, সেই সমাজে কখনো মানবতা প্রতিষ্ঠিত হয় না। যে সমাজে মবকে শাস্তি দেয় বা শাস্তি দেয় না, মবকে বৈধতা দেয়, সেই সমাজে একদিন নিজেরাই মবের শিকার হবে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে তথাকথিত হাদি, যিনি যাকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করতেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার কি পতন হয়েছে? সেই পতন শুধু সূচনা মাত্র। যারা এই মবের সাথে জড়িত, এনসিপির প্রত্যেকটা নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী বা তৌহিদি জনতা যাকে আপনাকে বলেন, এদের সবাইয়ের পতন অনিবার্য। কারণ এটাই হলো নিয়তি, এটা হলো প্রকৃতির বিচার। প্রকৃতি কাউকে ক্ষমা করে না, প্রকৃতি বড় নির্মম, বড় সত্য। যারা এই সমাজে হিংসাকে ছড়িয়ে দেয়, একদিন সে হিংসার আগুনে তারাই পড়বে। এই সরকার মবকে প্রতিষ্ঠা করেছে এবং এই সরকারকে একদিন মবতন্ত্রের হাতেই উৎখাত হবে, এটা নিশ্চিত জেনে রাখুন। প্রিয় দর্শক, ইতিহাসের এটাই নিয়ম। প্রিয় দর্শক, আজকে অনেকে প্রশ্ন করে বাংলাদেশে যে আমাদের এই দেশে কোনো সরকার রয়েছে কিনা। সরকার আছে কি নাই তার একটা নির্ণায়ক থাকা উচিত বা একটা মেজারমেন্ট, এভরিথিং হ্যাভ টু বি মেজার। আমরা যখন পরীক্ষা দিই বাংলাদেশে, তার একটা ক্যাটাগরি রয়েছে বা একটা মেজারমেন্ট রয়েছে। ইফ সামওয়ান, কেউ যদি 33 পায় সে পাস, যদি কেউ 45 পায় সে সেকেন্ড ডিভিশন, এবং কেউ যদি 60 বা অ্যাবাভ 60 পায় তাহলে সে ফার্স্ট ডিভিশন। যদিও এই এডুকেশন সিস্টেম এখন চেঞ্জ হয়ে গিয়েছে, জিপিএ পদ্ধতি এসেছে, বাট একটা সরকারে যখন আমরা সফলতা বিবেচনা করব, আমরা পাস মার্ক ধরবো 33, তো এই সরকার তো কোনো পাস মার্কই নেই। যেখানে একটা সরকার 0 পায়, সুতরাং তাকে তো মেজার করার কিছুই নেই। আমরা এই সরকার
পাশ তো দূরে থাক, তা সে যে পরীক্ষায় যে উত্তীর্ণ হওয়ার পরে সে জিরো পেয়েছে, এই সরকার জিরো ছাড়া তো কিছুই পায়নি, সুতরাং এই সরকারের সফলতা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। প্রিয় দর্শক, আপনাদের মনে রয়েছে যে 1/11 সরকারের সময় বাংলাদেশের যে সরকার ছিল, তখন সেখানে 3জন ব্যক্তি ছিলেন, ফখরুদ্দিন আহমেদ, মইনুল আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদ। এবং সে সরকার প্রচ্ছন্নভাবে সামরিক বাহিনীর সমর্থন নিয়ে দেশ পরিচালিত করেছিলেন এবং তাদের একটাই এজেন্ডা ছিল -2 শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতির পটভূমি থেকে সরিয়ে দেওয়া। তারা সর্বোত্তম আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হতে পারেননি। তখন সেই এজেন্ডা থেকে তারা ফিরে এসেছিলেন। কিন্তু বর্তমানে যে সরকার, এই সরকার ডক্টর ইউনূস সাহেব হলো হেড অফ দ্য স্টেট বা চিফ অ্যাডভাইজার। তো এই সরকার কারা চালাচ্ছে, কীভাবে চালাচ্ছে, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে আমরা তাদের কর্মকাণ্ড থেকে ধরে নিতে পারি এই সরকার চালাচ্ছে জামাত এবং উগ্রপন্থী ইসলামী দলগুলো। প্রিয় দর্শক, আপনাদের মনে রয়েছে যে মিস্টার ইউনূস সাহেব যেদিন শপথ নিয়েছিলেন, উনি তার নোবেল প্রাইজ পাওয়ার পরে বঙ্গভবনে গিয়েছিলেন সম্বর্ধনা অনুষ্ঠানে। তিনি বলেছিলেন, বাংলাদেশ একদিন এমন এক রাষ্ট্র হবে যেখানে মানুষ আর গ্রিন কার্ডের জন্য আমেরিকা যেতে হবে না, বাংলাদেশেই গ্রিন কার্ড প্রদান করবে। সেই বক্তৃতা দেখে অনেকেই উদ্বেলিত হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন। তাদের সেই আনন্দ, সেই আস্ফালন, সেই এনার্জি, সেই মোটিভেশন আজকে ফেড আউট, জিরো। আপনারা দেখেছেন গত 15 থেকে 17 মাস এই একটা সবচেয়ে ওয়ার্স্ট গভর্নমেন্ট, সবচেয়ে বাজে সরকার, সবচেয়ে নিকৃষ্ট সরকার বাংলাদেশকে তারা উপহার দিয়েছে। প্রিয় দর্শক, সুন্দর সুন্দর বক্তৃতা দেওয়া, প্রেজেন্টেশন দেওয়া এক জিনিস, রাষ্ট্র চালানো এক জিনিস না। মিস্টার ইউনূস সাহেব অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দেন, কিন্তু যখন তিনি দেশ পরিচালনা করেন তখন তার সফলতা আমরা তো বিবেচনায় নিতেই পারি না। আমরা কল্পনাও করতে পারি না একটা সরকার এত বাজে, এত মাজা ভাঙ্গা কীভাবে হয়। এই সরকার, আমি জানি না তাদের কাছে সুযোগ ছিল দেশকে নতুন কিছু দেওয়ার বা নতুন কিছু উপহার দেওয়ার, কিন্তু তারা যখন সরকার এবং ছাত্রদেরকে একসাথে মিশে ফেললেন এবং মবকে ইগনাইট করলেন, তাদের একটাই এজেন্ডা ছিল, সেটা হলো আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া এবং এই সমাজকে কলুষিত করা। এবং সেই কাজটাই তারা করেছে। তারা আওয়ামী লীগকে নিধন করতে গিয়ে এই দেশটাকে নিধন করে দিয়েছে। বাংলাদেশের মানবতাকে তারা নিঃশেষ করে দিয়েছে, বাংলাদেশের নৈতিকতা তারা নিঃশেষ করে দিয়েছে। প্রিয় দর্শক, তারা স্বপনে, জাগরণে এবং প্রত্যেকটা কাজে শুধু তারা আওয়ামী লীগকে দায়ী করে এবং আওয়ামী লীগকেই কীভাবে নিপাত করা যায় সেই চিন্তায় ব্যস্ত। আপনি এনসিপি বলেন, গণশোষাগার পার্টি বলেন, জামাত বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, বিএনপি বলেন, তাদের সবাই একটি এজেন্ডা, হাউ টু এলিমিনেট দ্য আওয়ামী লীগ ফ্রম দ্য সোসাইটি। আওয়ামী লীগ কীভাবে দেশ থেকে বিতাড়ন করা যায়, সমাজ থেকে নিখুঁত করা যায়, সেটাই তাদের এজেন্ডা। যখন আপনাদের একদম ইভিল এজেন্ডা থাকবে, দেশের কল্পনা বা মঙ্গল করা কখনোই সম্ভব নয়। প্রিয় দর্শক, আমি পরিশেষে একটাই কথা বলবো, সেটা হলো ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। হাইকোর্টের একটা ছোট্ট একটা রায় কোটা নিয়ে, এবং সেই ছোট রায় দিয়ে বাংলাদেশে একদিন সরকার পতন হয়েছিল। সেটা ষড়যন্ত্র হোক, মেটিকুলাস ডিজাইন হোক, হোয়াট এভার ইউ ক্যান সে, সেই রায়ের কারণে হাসিনা সরকারের পতন হয়েছিল। তো ইউনূস সরকার সেই পতনের থেকে শিক্ষা নেননি, বা জামাত বিএনপি সেই পতন থেকে শিক্ষা নেয়নি। যদি সেই পতন থেকে শিক্ষা নিত, তারা ক্ষমতাকে কখনো চিরস্থায়ী মনে করত না। তারা এই সুযোগে বাংলাদেশের বা বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে চিন্তাই করত। তারা বাংলাদেশকে উলঙ্গ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে এবং তারা
সর্বত্র ছড়িয়ে দিয়েছে ভয়, সংকট, হত্যা, নির্যাতন এবং প্রতিশোধের রাজনীতি। প্রকৃতি, আমি আগেই বলেছিলাম, প্রকৃতি প্রতিশোধ নেয়, দেরিতে হলেও নিখুঁতভাবে। যে সরকার মব দিয়ে গঠিত, যে সরকার অবৈধভাবে একটা মাস্টার ডিজাইন বা মেটিকুলাস ডিজাইন দিয়ে পরিচালিত, এবং সেই মেটিকুলাস ডিজাইন দিয়ে এই সরকার একদিন ধুমড়ে মুছে ভেঙে পড়বে। আর যারা ধর্মের কথা বলে তারাই আবার পূজায় গিয়ে বলে যে রোজা এবং পূজা মুদ্রার এই পিঠ ও পিঠ। জামাতের নেতা এই কথা বলেছে। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ, একজন মুসলমান হিসেবে আমরা এই কথা বলতে পারি না। যখন কোথাও পূজা হয়, যখন তার আশেপাশে যদি কোনো দোকান বা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আমরা হয়তো যেতে পারি, কিন্তু আমরা পূজা করতে পারি না একজন মুসলমান হিসাবে। তো তখন ধর্মের অপমাননা হয় না। যখন এনসিপির নেত্রীরা খোলামেলা পোশাকে জামাতের সাথে ঘুরে বেড়ায়, তখন সমাজের অবমাননা হয় না। যখন পিনাকি ভট্টাচার্যের মতো হিন্দুকে তারা পীর মানে, তখন ধর্মের অবমাননা হয় না। যখন ডক্টর ইউনূস আমাদের মা খাদিজাকে নিয়ে কথা বলে, তখন ধর্মের অবমাননা হয় না। প্রিয় দর্শক, যখন ডক্টর ইউনূসের মেয়ে ল্যাংটা হয়ে পিয়ানো গান পরিবেশন করে, তখন ধর্মের অবমাননা হয় না। ধর্মের অবমাননা হয় তখন যখন আপনি বা আমি বা কেউ আওয়ামী লীগের কোনো সমর্থক হয়, তখন তারা কথা বলে বা কোনো সভ্যতার কথা বলে, সংস্কৃতি, তখন ধর্মের অবমাননা হয়। প্রিয় দর্শক, এগুলা ধর্মের অবমাননা, এগুলো ল্যাংটামি, নোংরামি। আজ বাংলাদেশে অনেকে বলছে যে আওয়ামী লীগ একটা বড় দল, তাদের সমর্থন বা এই দল কি নিঃশেষ হয়ে যাবে? উত্তর একটাই, পাড়ার ন্যাংটা কুকুর যখন ঘেউ ঘেউ করে, তখন যারা সাহসী কুকুর তারা দূর থেকে অবলোকন করে। আজকে অনেকেই ন্যাংটা কুকুরের মতো বিভিন্ন জায়গায় ঘেউ ঘেউ করতেছে, এবং সেটা দেখে আওয়ামী লীগের সমর্থক বা যারা রাজনীতি করে তারা চুপি চুপি হাঁটছে বা দেখছে, অবলোকন করতেছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কোনো অফিস নয়, কোনো বিল্ডিং নয়, কোনো ব্যক্তি নয়, কোনো ক্ষমতার চেয়ার নয়। আওয়ামী লীগের হয়তো কেউ কেউ দুর্নীতির সাথে জড়িত ছিল, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে যার আদর্শ, তার যে ম্যানিফেস্টো, তার যে আদর্শিক চেতনা, তার যে ইতিহাস, তার যে নৈতিকতা বা নীতির নাম, সেটা কখনোই সমাজ থেকে, বাংলাদেশ থেকে বিলীন হবে না, কিয়ামত পর্যন্ত বিলীন হবে না। সরকার যখন পতন হয়েছিল, তখন আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় দুর্নীতিবাদ ছিল তারা পালিয়ে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে গ্রাসরুট লেভেলের সমর্থক তারা আজও বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ এমন এক সংকটে দাঁড়িয়ে যে কোনো সময় পাল্টা একটা অভ্যুত্থান হবেই, এবং বাংলাদেশের এই আওয়ামী লীগের সমর্থকরা যখন রাস্তায় বেরিয়ে আসবে সাধারণ মানুষকে নিয়ে, তখন এই রাস্তার যে নেড়িকুত্তা, তারা পালাবার পথ পাবে না। প্রিয় দর্শক, আজ যারা মব চালু করেছে, মনে রাখবেন একদিন এই মবে আপনাদের পতন হবে। এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আপনারা যে সংস্কৃতি বাংলাদেশে চালু করেছেন, হত্যা রাজনীতি চালু করেছেন, মব চালু করেছেন, এই মব আপনাদেরকে একদিন গ্রাস করবে। এই মব আপনাদেরকে পতন ঘটাবে। ইতিহাস কাউকে ছাড়ে না, প্রকৃতি কাউকে ছাড়ে না, প্রকৃতি কাউকে ক্ষমা করে না, আপনারাও ক্ষমার যোগ্য নয়। যার যেভাবে উত্থান তার পতন সেভাবে হয়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।